আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তানভীর। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একটা রিসার্চ পেপার কিভাবে অ্যানালাইসিস করতে হয়, এটা স্ট্রাকচারাল অ্যানালাইসিস কিভাবে করতে হয়, ওখান থেকে কিভাবে ইনফরমেশন গুলা এক্সট্রাক্ট করতে হয়। এখানে যে আমরা স্ক্রিনে যে একটা রিসার্চ পেপার দেখতে পাচ্ছি, সেখানে ফার্স্টে তার টাইটেলটা যদি আমরা পড়ি, এ সিকিউর হাইব্রিড ডিপ লার্নিং ফ্রেমওয়ার্ক ফর ব্রেন টিউমার ডিটেকশন অ্যান্ড ক্লাসিফিকেশন। একটা রিসার্চ পেপার টাইটেলে মূলত সে কোন টপিকস নিয়ে কাজ করেছে, তার মূলত তার ফিল্ডটা নিয়ে সে একটা টাইটেল, টেন্টেটিভ টাইটেল আসলে সে ডিক্লেয়ার করে। সো এখানে সে আসলে একটা ফ্রেমওয়ার্ক ডিজাইন করেছে, সেটা নিয়ে সে বলেছে। একটা রিসার্চ পেপার নিয়ে যখন আমরা পড়তে যাব, তখন প্রথমে যে বিষয়টা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে তার অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টে একটা রিসার্চ পেপারের আমরা টোটাল সামারি পাই, তার ছোট্ট একটা ব্যাকগ্রাউন্ড পাই। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি তার অবজেক্টিভ, সে কোন ডাটা সেট আসলে ইউজ করেছে, সে কোন মেথড ইউজ করেছে, তার রেজাল্টস কি, এবং ফাইনালি কনক্লুশন। আই মিন সে কনক্লুশনে তার ইম্প্যাক্টটা কি, তার রিসার্চের কোন ইম্প্যাক্টটা রেখেছে, সেটা নিয়ে সে ছোট্ট করে স্টেট করে। একটা রিসার্চ পেপারে প্রথম যে পয়েন্ট নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে তার ইন্ট্রোডাকশন। প্রথম পোর্শন হলো আসলে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে কি করা হয়? ইন্ট্রোডাকশনে আমরা যে স্পেসিফিক এরিয়া অফ রিসার্চ নিয়ে কাজ করি, যে স্পেসিফিক টপিকস নিয়ে কাজ করি, ওটা ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করা হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি এই রিসার্চ পেপারটাতে ব্রেন টিউমার ক্লাসিফিকেশন অ্যান্ড ডিটেকশন নিয়ে কাজ করা হয়েছে। যেহেতু এখানে ব্রেন টিউমার ডিটেকশন এবং ক্লাসিফিকেশন নিয়ে কাজ করেছে, সেহেতু এখানে ব্রেন টিউমার নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করেছে। যেমন ব্রেন টিউমার কি, কত রকমের ব্রেন টিউমার হতে পারে, এবং ব্রেন টিউমারের ইম্প্যাক্টটা কি, লাস্ট একটা স্ট্যাটিস্টিক্স। এখানে ইন্ট্রোডাকশন আমরা দেখতে পাচ্ছি, যেমন ব্রেন টিউমার সম্পর্কে বলা হয়েছে, একটা স্ট্রাকচার, তার ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস ডিটেল ভাবে করা হয়েছে উইথ প্রপার রেফারেন্স। তো এখানে দেখলাম আমরা একটা 1, 2 এগুলো প্রপার রেফারেন্সিং করা হয়েছে, টোটাল ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিসটা করা হয়েছে। এবং টোটাল ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিসের পরে একদম ইন্ট্রোডাকশনের শেষে আমরা দেখতে পাই এই রিসার্চটাতে আসলে সে কি কন্ট্রিবিউশন রেখেছে। প্রথমে ইন্ট্রোডাকশনে টোটাল ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করা হয়, একদম শেষে গিয়ে এই রিসার্চ পেপারে, এই স্টাডিতে সে আসলে কি কি কন্ট্রিবিউশন রেখেছে এটাকে সে স্টেট করে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি সে 4টা পয়েন্টে বলেছে সে এই রিসার্চটাতে কি কি কন্ট্রিবিউশন রেখেছে। প্রথমে আমরা দেখতে পাই সে একটা নতুন মডেল প্রপোজ করেছে, সে একটা নতুন অগমেন্টেশন টেকনিক অ্যাপ্লাই করেছে, সে ডিফারেন্ট ডাটা সেট অ্যাপ্লাই করেছে, সে একটা নতুন ফ্রেমওয়ার্ক প্রপোজ করেছে। তাহলে আমরা বলতে পারি ইন্ট্রোডাকশনে ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করা হয়, তারপর গিয়ে সমস্যা ট্রেডিশনাল মেথড গুলো সম্পর্কে বলা হয়, তারপর সে কি কি কন্ট্রিবিউশন রেখেছে ওগুলো নিয়ে বলা হয়। ইন্ট্রোডাকশনের পরে আমরা যে বিষয়টা, যে পোর্শনটা দেখতে পাই, এটা হলো রিলেটেড ওয়ার্কস। এটা আমরা বলতে পারি লিটারেচার সার্ভে। আই মিন ওই ফিল্ডে, যেমন এখানে ব্রেন টিউমার ডিটেকশন অ্যান্ড ক্লাসিফিকেশন নিয়ে কাজ করা হয়েছে, ব্রেন টিউমার ডিটেকশন এবং ক্লাসিফিকেশনে কি কি রিসার্চ স্টাডি করেছে, কোন কোন মেথড আসলে ইউজ করা হয়েছে, এটা নিয়ে একটা সার্ভে করা। যেমন এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি আরিশা রহমান এট এল। আরিশা রহমান মিন্স ওটার প্রথম অথর, ওই পেপারটার প্রথম অথর। এটাল মিন আদার্স। ওখানে ওরা যে মেথড ইউজ করেছে, যে ফ্রেমওয়ার্ক ইউজ করেছে, ওরা কি কন্ট্রিবিউশন রেখেছে, ওটা নিয়ে একটা ছোট্ট করে অ্যানালাইসিস করা। এইভাবে স্টেপ বাই স্টেপ ডিফারেন্ট রিসার্চ পেপার নিয়ে মোটামুটি একটা অ্যানালাইসিস করে ওখানে টোটাল একটা সামারি এখানে স্টেট করা হয় লিটারেচার সার্ভে, আই মিন রিলেটেড স্টাডিজে। ওখানে লিটারেচার সার্ভেতে যখন রিলেটেড স্টাডিজে টোটাল অ্যানালাইসিস করে, তারপর গিয়ে সে একটা গ্যাপ ফাইন্ড আউট করে, যেটা রিসার্চ আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটাকে আমরা বলি রিসার্চ গ্যাপ। ওই ফিল্ডে কোন গ্যাপটা আসলে ইন্ট্রোডিউস, মানে এই রিসার্চ পেপারে কোন গ্যাপটা আসলে ইন্ট্রোডিউস করা হয়েছে, এই কথাটা আসলে একদম শেষে লিটারেচার সার্ভে এবং লিটারেচার রিভিউ অথবা লিটারেচার রিভিউ একদম শেষে আসা এটা আসলে স্টেট করা হয়, যেটা আমরা এখানে লাস্টের পয়েন্টে আমরা বলতে পারি। ইন্ট্রোডাকশন এবং লিটারেচার রিভিউ, এই দুইটা পোর্শনের পরে আমরা দেখতে পাই ম্যাটেরিয়ালস অ্যান্ড মেথড। একটা রিসার্চ পেপার মানে এই রিসার্চে সে কোন কোন ম্যাটেরিয়াল আসলে ইউজ করেছে এবং কোন মেথড, কোন পন্থা সে আসলে অবলম্বন করেছে, এটার একটা ডিটেল স্টাডি এই পোর্শনে বলা হয়। মানে এই পোর্শনে মোটামুটি তার প্রপোজড যে মডেল, প্রপোজড যে ফ্রেমওয়ার্ক, এটা সম্পর্কে সে ডিটেল অ্যানালাইসিস করে। যেমন আমরা এখানে দেখতে পাই সে এই ম্যাটেরিয়ালে কি কি
ম্যাটেরিয়াল আসলে ইউজ করেছে। এখানে আমরা দেখতে পাই সেই আসলে 3টা ডাটা সেট ইউজ করেছে এই স্টাডিতে। যেমন এখানে বলতেছে সে ইন দিস স্টাডি উই এমপ্লয় 3 পাবলিক এমআরআই ইমেজিং ডাটাবেসেস রিলেটেড টু ব্রেন। সে ব্রেন ইমেজের 3টা ডাটা সেট নিয়ে সে কাজ করেছে। তার ম্যাটেরিয়াল, কোন ম্যাটেরিয়াল সে আসলে ইউজ করেছে এবং এটা সম্পর্কে সে একটা ডিটেল অ্যানালাইসিস দিয়েছে। সে কয়টা নর্মাল ইমেজ আছে, কয়টা টোটাল টিউমার ইমেজ আছে, প্রত্যেকটা ডাটা সেট সম্পর্কে সে ডিটেল একটা অ্যানালাইসিস দিয়েছে। পাশাপাশি ওই ডাটা সেটের যে গ্লিম্পস, এটা একটু সে ভিজুয়ালাইজ করেছে। তারপর ওই আমরা যে ডাটা সেট গুলোকে অ্যানালাইসিস করছি, তারা যে ডাটা সেট গুলোকে অ্যানালাইসিস করছে ওখানে যে ট্রেনিং পোর্শনে সে কত পার্সেন্ট ডাটা রেখেছে, টেস্টিং পোর্শনে সে কতটুকু ডাটা রেখেছে এবং টোটাল ইমেজ কত, এটা সে ট্যাবলাইজ করেছে। মোটামুটি ম্যাটেরিয়াল অ্যান্ড মেথডসে কোন পন্থা অবলম্বন করেছে, কোন ম্যাটেরিয়াল সে আসলে ইউজ করেছে, কিভাবে ইউজ করেছে, কোন পদ্ধতি সে অবলম্বন করেছে, এটার একটা ডিটেল অ্যানালাইসিস দিয়েছে। পাশাপাশি তার প্রপোজড মডেলটাকে সে ভালোভাবে ভিজুয়ালাইজ করেছে। এখানে যেমন আমরা দেখতে পাই সে প্রথম ডাটা অ্যাকোয়ার করলো, তারপর গিয়ে ডাটাটাকে প্রি প্রসেস করলো, জাস্ট লাইক অ্যাজ রিসাইজিং, অগমেন্টেশন, এনহ্যান্সমেন্ট, প্রি প্রসেসিং। তারপর গিয়ে সে তার প্রপোজড মডেলটাকে অ্যাপ্লাই করলো, তারপর গিয়ে সে প্রিটেন্ড মডেলকে অ্যাপ্লাই করলো, তারপর যে ইভালুয়েশন করলো প্রপার ইভালুয়েশন ম্যাট্রিক্স দিয়ে মোটামুটি তার প্রপোজড মডেলকে সে পারফেক্টলি ভিজুয়ালাইজ করেছে। তার মানে ম্যাটেরিয়াল অ্যান্ড মেথডসে মোটামুটি সে কোন পদ্ধতি অবলম্বন করেছে, সে কিভাবে কাজটা করেছে, কোন ফ্রেমওয়ার্ক প্রপোজ করেছে, এটার ডিটেল স্ট্রাকচারাল অ্যানালাইসিস এই পোর্শনে বলা হয়। তাহলে আমরা দেখতে পাই ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ অর লিটারেচার সার্ভে, রিলেটেড স্টাডিজ, এটা এক কথায়, এবং ম্যাটেরিয়াল অ্যান্ড মেথডস। ম্যাটেরিয়াল অ্যান্ড মেথডস এর পরে যে পোর্শনটা আসে যেটাকে আমরা বলতে পারি রেজাল্ট অ্যানালাইসিস অর টোটাল এক্সপেরিমেন্টাল যে রেজাল্টস, ওগুলোকে অ্যানালাইসিসের যে পোর্শন ওইটা। এই পোর্শনে মোটামুটি যে মেথড সে আসলে অ্যাপ্লাই করেছে, ওই মেথড অ্যাপ্লাই করার ফলে সে কি রেজাল্ট পেয়েছে এবং এই রেজাল্টটা কোন কোন ইভালুয়েশন ম্যাট্রিক্স দ্বারা সে ইভালুয়েট করেছে, এটা নিয়ে একটা ডিটেল অ্যানালাইসিস সে আসলে প্রোভাইড করে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা বার চার্ট এবং তার অ্যাকুরেসির পার্সেন্টেজ, প্রিসিশনের পার্সেন্টেজ, রিকলের পার্সেন্টেজ, তার F1 স্কোরের পার্সেন্টেজ সে একটা বার চার্ট দিয়ে ভিজুয়ালাইজ করেছে। রিসার্চ পেপারের শেষ অংশ হলো কনক্লুশন। রিসার্চ পেপারের কনক্লুশনে মোটামুটি প্রথমে বলা হয় ওই রিসার্চ পেপারটাতে আসলে কি করা হয়েছে, কোন কাজটা করা হয়েছে, কি কন্ট্রিবিউশন রাখা হয়েছে, পাশাপাশি তার রেজাল্টগুলো সম্পর্কে ছোট্ট করে বলা হয়। তারপর গিয়ে এই রিসার্চ পেপারটাতে আসলে কি লিমিটেশনস আছে ওইগুলো বলা হয়। তারপর গিয়ে সে ফিউচার ওয়ার্কে কি করতে পারে, যেমন আমরা দেখতে পাই এখানে দ্য স্টাডি ডেসক্রাইবস BTDN, যেটা আসলে একটা ফ্রেমওয়ার্ক তারা প্রপোজ করেছে, a ConNet model created with the primary aim of automatic recognition of brain tumor in MRI images। মোটামুটি সে কোন মেথড ইউজ করেছে, তার কন্ট্রিবিউশনটা কি, এটা সম্পর্কে সে ছোট্ট করে বলেছে। তারপর গিয়ে তার রেজাল্ট সম্পর্কে সে বলেছে, যেমন সে 99.68% রেজাল্ট পেয়েছে একটা ডাটা সেটে, 98.81%, 95.33% যে রেজাল্ট পেয়েছে এটা সে ছোট্ট করে বলেছে। পাশাপাশি তার স্টাডিতে সে কি কি গ্যাপ পেয়েছে, তার কি কি লিমিটেশনস আছে, এগুলো সে ছোট্ট করে বলেছে। তারপর গিয়ে সে আসলে এই গ্যাপটা ইন্ট্রোডিউস করে, তার লিমিটেশনসটা ইন্ট্রোডিউস করে সে ফিউচারে কি করতে পারে এটা সম্পর্কে সে বলেছে। তাহলে আমরা বলতে পারি একটা রিসার্চ পেপারে প্রথম যে অংশ এটা অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মিন্স টোটাল পেপারটার একটা সামারি। তারপর আমরা বলতে পারি ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে ওই টপিকসের একটা ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করা হয়, পাশাপাশি ট্রেডিশনাল মেথড সম্পর্কে বলা হয় এবং তার প্রবলেম সম্পর্কে বলা হয়, এবং একদম শেষে তার কন্ট্রিবিউশন সম্পর্কে বলা হয়। তারপর সেকেন্ড পোর্শন হলো লিটারেচার রিভিউ, রিলেটেড স্টাডিজ অথবা লিটারেচার সার্ভে, যেটাই আমরা বলি না কেন। রিলেটেড স্টাডিজে মোটামুটি রিসেন্ট যে কাজগুলো হয়েছে ওই টপিকসে, এটা নিয়ে একটা অ্যানালাইসিস করা হয়। পাশাপাশি একটা রিসার্চ গ্যাপ ইন্ট্রোডিউস করা হয়। রিসার্চ গ্যাপ ইন্ট্রোডিউস করার পরে সে তার প্রপোজড মডেল সম্পর্কে ছোট্ট একটা গ্লিমস দেয়। তারপর আসে যেটা থার্ড পোর্শন, সেটা আমরা বলতে পারি ম্যাটেরিয়ালস অ্যান্ড মেথডস। ম্যাটেরিয়ালস অ্যান্ড মেথডসে
মোটামুটি সে কোন পদ্ধতি অবলম্বন করেছে, কোন ফ্রেমওয়ার্কটা সে আসলে প্রপোজ করেছে, অথবা কোন মডেলটা সে আসলে প্রপোজ করেছে, এটা সম্পর্কে একটা ডিটেল স্ট্রাকচারাল অ্যানালাইসিস সে আসলে প্রদান করে। তারপরে আসে রেজাল্ট অ্যানালাইসিস। এই রেজাল্ট অ্যানালাইসিসে মোটামুটি সে তার প্রপোজড মডেলের যে রেজাল্টগুলো পেয়েছে এটাকে প্রপার ইভালুয়েশন ম্যাট্রিক্স দিয়ে সে অ্যানালাইসিস করে। একদম শেষে আমরা দেখতে পাই কনক্লুশন এবং ফিউচার ওয়ার্ক। কনক্লুশনে সে আসলে তার রেজাল্টের, তার কন্ট্রিবিউশন, রেজাল্ট এগুলোর একটা গ্লিমস দিয়ে ফাইনালি তার লিমিটেশনস গুলোকে সে উল্লেখ করে। তারপর সে বলে তার ফিউচার ওয়ার্ক কি হতে পারে। এটাই মোটামুটি একটা রিসার্চ পেপারের আমরা স্ট্রাকচারাল অ্যানালাইসিস বলতে পারি। থ্যাংক ইউ।